আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি শুধু চেয়েছি তোমায় স্টোরির 6 নম্বর পার্ট নিয়ে আমি চলে এসেছি। গল্পটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ লাইক কমেন্ট করো। লাভ ইউ গাইস। তাহলে চলো বেশি বকবক না করে গল্পটা শুরু করি। এভাবে দিন যেতে থাকে। জাংকুক তের প্রতি আরো যত্নবান হতে থাকে। তেও জাংকুকের ওপর আস্তে আস্তে অনেক বেশি নির্ভর হতে থাকে। তার কখন কি লাগবে, কি হবে, সবকিছু। তারপর তার অবস্থার একটু একটু উন্নতি হতে থাকে। তার এই উন্নতি দেখে জাংকুক ঠিক করে যে আর হাসপাতালে নয়, বরং বাড়িতে নিয়ে সে তের সেবা করবে আর চিকিৎসা চালিয়ে যাবে। তাই জন্য সে তেকে নিয়ে তার খালামণির বাসায় চলে আসে। এসে সবার সাথে তাকে মানিয়ে নিতে শেখায়। সে আবারও তেকে আস্তে আস্তে তার বাবা মা এদেরকে চেনায়। তারপরে বাড়িতে বিয়ের আয়োজন করতে বলে, যেন সে আনন্দমুখর পরিবেশ পায়। এতে তের মানসিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। বাড়ির সবাই জাংকুকের কথায় সায় দেয়। তারা আবারও বোগম আর আয়ুর বিয়ের আনন্দে মেতে ওঠে। তাদের করা এই সব ছোট ছোট প্রচেষ্টার ফলে তের মানসিক অবস্থার অনেক উন্নতি হবে। এখন প্রায় অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। আজ বাড়িতে বোগমের গায়ে হলুদ। সবাই খুব সুন্দর করে সেজেছে। তেও খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। হলুদ শাড়ি, মুখে হালকা হাইলাইট, ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক, তাকে দেখতে অপূর্ব লাগছে। তারপরে সবকিছু আবার আগের মতো চলতে থাকে। সেই দিন কোনো একটা কাজে থেকে ঘরে পাঠানো হয় আর তার পিছু পিছু বোগমের বেস্ট ফ্রেন্ড গুনমিন যায়। সে গিয়ে জাংকুকের বলা কথা মতো সেই সব শুরু করে, যা ওই দিন কাই করেছিল তের সাথে। জাংকুক প্ল্যান করে যে তের সাথে যেই ঘটনাটা ঘটেছে তার পুনরাবৃত্তি করলে হয়তো তের সবকিছু মনে পড়বে এবং সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে সেই কাজ গুনমিন শুরু করে দেয় আর তে আবার চিৎকার করে। তারপরে সেখানে জাংকুক আসে। এসে সে গুনমিনকে মারার নাটক করে আর গুনমিন পালিয়ে যাওয়ার নাটক করে। এরপরে তে চিৎকার করে কুকি বলে জাংকুককে জড়িয়ে ধরে আর জাংকুকের বুকে অজ্ঞান হয়ে যায়। জাংকুক তাকে কোলে করে নিয়ে যায়। তারপর তাকে ঘুমের ইনজেকশন দেয়। প্রায় 1 ঘন্টা পর তের ঘুম ভাঙে। সে জেগে গিয়ে দেখে তার পুরো পরিবারের লোক তাকে ঘিরে বসে আছে। মাম্মি বলে চিৎকার করে সে ইয়ঞ্জনকে ধরে জড়িয়ে কান্না করতে থাকে আর বলে, আমি পারলাম না মাম্মি, আমি পারলাম না ওই পশুটার হাত থেকে নিজেকে বাঁচাতে। তারপরে তের মা তাকে সবকিছু বুঝিয়ে স্বাভাবিক করে আর মাঝে ঘটে যাওয়া জাংকুক তাকে চিকিৎসার সবকিছু তেকে বলে। এভাবে কয়েক ঘন্টা পরে বাড়ির পরিবেশ স্বাভাবিক হয় আর সবাই বিয়ের জন্য ছেলের গায়ে হলুদের কাজে মনোযোগ দেয়। তেও তাদের সাথে অংশ নেয়। এই বাড়িতে সবাই আজ বিয়ের আনন্দে মাতামাতি করছে। সকাল থেকে একের পর এক খুশির খবর যেন আসতেই থাকছে। কিছুক্ষণ আগে বোগমকে কেউ কল করে বলেছে কাই নাকি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে পালানোর সময়। এত খুশির খবরে বাড়িটা যেন আজ প্রায় 1 মাস পরে নিজেদের প্রাণ ফিরে পেল। কাল হলুদের দিন চলে গেছে, সবাই অনেক মজা করেছে। আজ বোগমের বিয়ে। তাদের বাড়ির প্রায় সবাই বরযাত্রী যাবে, শুধু তে আর বোগমের মারা যাবে না। তাদের ধারণা ছেলেদের বিয়েতে ছেলের মা খালাদের যেতে নেই। বিয়ের দিন পড়েছে শুক্রবার। সবাই ঠিক করেছে জুমার নামাজ শেষ করে এই বাড়ি থেকে তারা বের হবে বউ আনার জন্য। কত প্রতীক্ষার প্রহর শেষ হবে আজ বোগমের। টানা 4 বছরের ভালোবাসা আজ তাদের স্বীকৃতি পাবে। আয়ুকে সে নিজের করে পেয়ে যাবে। ভাবলেই আনন্দে মনটা নেচে ওঠে। সকালে 10টা বাজে। বাড়ির মেয়েরা সবাই মিলে গোসল করে শাড়ি গয়না নিয়ে পার্লারে যাবে, কিন্তু সবাই বিজি। কেউ তাদের নিয়ে যেতে রাজি হচ্ছে না, এত কাজ ফেলে রেখে। এভাবে কে যাবে করতে করতে বেলা 11টা বেজে গেছে। ওইদিকে আস্তে আস্তে বিয়ের সময়ও এগিয়ে আসছে। তারপরে তে গিয়ে জাংকুককে বলে, পরে জাংকুক তাদের পার্লারে দিয়ে আসে। তখন প্রায় 12টা বাজে। জাংকুক তাদের দিয়ে এসে নিজেও গোসল করে নেয়। সবাই বিভিন্ন রকমের কাজে ব্যস্ত। জাংকুকও তাদের নানা কাজে সাহায্য করছে। এভাবে সময় পার হতে থাকে। তারপরে 12:30টায় আজান দিলে বাড়ির সব ছেলেরা মিলে নামাজ পড়তে যায় মসজিদে। অন্যদিকে বাড়ির মেয়েরাও সেজেগুজে পার্লার থেকে এসে দাঁড়িয়ে আছে। ছেলেরাও নামাজ থেকে এসে নিজেদের মতন করে সেজে নেয়। তারপরে বেলা 2টার দিকে এই বাড়ি থেকে বিয়ের জন্য সবাই বের হয়। বরের গাড়িতে বসে আছে জাংকুক, তে আর ন্যান্সি। গাড়ির মধ্যে তারা বোগমকে অনেক জ্বালিয়েছে। এভাবে প্রায় 1 ঘন্টা পর তারা আয়ুদের বাড়ির সামনে এসে দাঁড়ায়।
সাথে সাথে একদল রমণী এসে হাজির। বর আসছে, বর আসছে বলতে বলতে বর এসেছে ধ্বনিতে চারদিকে মুখরিত হয়। বর এসেছে কথাটা শুনেই আয়ুর মুখের কোণে লজ্জা জড়িত হাসি ফুটে ওঠে। বেগমের প্রিয় শালিকারা গেট আটকে দাঁড়িয়ে আছে। তাদের দাবি 40,000 টাকা ছাড়া নাকি গেট খুলবে না। তাদের দলে আবার জিমিনও আছে। সে এখানে সবার বড় বলা যায়, লিডার। তাই সে সবকিছুর তদারকি করছে। তাকে দেখে তে বলে, শোন সোনাটা, একটু বেশি হয়ে গেল না, টাকাটা কম কর। আচ্ছা শোন, আমরা বরং 30,000 দিই। না 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 জানে মন, কোনো কম হবে না। সোনা 40,000 মানে 40,000ই লাগবে। কেন, তোর ভাই কি ফকির নাকি যে মাত্র 40,000 টাকা দিতে পারবে না তার প্রিয় শালিক পাখি থুরি শালিকাদের খুশির জন্য? তাই না জিজু? বলেই আর চোখে বেগমের দিকে তাকায় জিমিন। মানে বুঝলাম না, আমার বউ আমি নেবো, এতে টাকা কেন দিব? 1 না 2 না টানা 4 বছর ধরে প্রেম করে আজ বিয়ে করতে এসেছি, নিয়ে যেতে এসেছি, আর তোমরা এসব বলছো? মজা নাও না? বউকে রাখো, এভাবেই নিয়ে চলে যাব, ভেতরে যাব না। ঠিকই তো, এত টাকা কেন দেব তোদের? বউকে এবার তুলে নিয়ে যাব মাফিয়া স্টাইলে। এই তুই চুপ থাক, তোর বিয়ের সময় তোর থেকে লাখের কমে ছাড়বই না। মাফ চাই বোন আমার, এইখানে এসে আমার পিছু লাগিস না। এত কথা কিসে? 30 দিচ্ছি, নিলে নাও, না হলে আমরা আমাদের বর নিয়ে গেলাম। আয়ু এর ফুফাতো ভাই হেডো বলে ওঠে, আরে যাও যাও, যাও যাও, আমার বোনও এত কম দামি না, বোনকে যে দিচ্ছি এটাই বেশি। দেব না আমরা এত টাকা, কি করবা? মনে হচ্ছে যেন 40,000 টাকার বিনিময়ে বোনকে বিক্রি করছো। ফালতু কথা বাদ দাও আর টাকা দাও, না হলে আমরাও ছাড়বো না। দেখছিস ভাইয়া, এর জন্যই বলেছিলাম প্রেম যখন করেছিস পালিয়ে গিয়ে বিয়ে কর। শুনলি না তো আমার কথা? এখন মনে হচ্ছে তোর কথাটা শুনলেই ভালো হতো রে বনু। গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। নিজেদের হা হতাশা বাদ দাও, আগে টাকা দাও। তার মানে তোরা 40,000ই নিবি? তো তোমার কি মনে হচ্ছে ভাইয়া? আমরা তো এনেছি মাত্র 20,000। মাজা বাদ দে, টাকা দে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, এবার মাজা ব্যথা করছে। তারপরে অনেক তর্ক বিতর্ক শেষে তারা 40,000 টাকা দিয়ে দেয় আর ভেতরে ঢোকার অনুমতি পায় শালিকাদের থেকে। তারপরে শরবত আর মিষ্টি খাইয়ে বরকে ভেতরে নিয়ে যাওয়ার সময় আরেক জ্বালা, পাটি স্প্রে দিয়ে বরযাত্রীদের ভূত বানিয়ে দিয়েছে। তারপরে বরকে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং বরকে আসানো বসানো হয়। তার পাশে বসে থাকে কয়েকজন লোক, সবাই সামনে দিয়ে যাচ্ছে, বরকে দেখছে, ছবি তুলছে কেউ কেউ। ভেতরে গিয়ে ন্যান্সি আর তে আয়ুকে দেখতে যায় আর নাকফুল দিতে যায়। জিমিন নিজে ওদের সাথে করে নিয়ে যায় আয়ুর কাছে। তারা গিয়ে দেখে পুতুলের মতো দেখতে সুন্দরী এক রমণী বসে আছে খাটের উপরে। তাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। ন্যান্সি তো বলেই ফেললো, এবার আজকে আমার ভাইয়া শেষ হবে আয়ু আপু। সরি ভাবি। প্রেম করার সময় থেকে আপু বলি তো অভ্যাসটা আর বদলানো হয়নি, আজ থেকে বদলে ফেলবো। পাগলি একটা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, ফুটন্ত ফুল লাগছে তোমাকে। আর তেকে তো দেখে মনে হচ্ছে আকাশের পরি বুঝি। আহ ভাবি, কি যে বলো না তুমি, লজ্জা পেলাম। ও মা, তাই? আমার ননদটাকে তো লজ্জা পেলে দেখছি আরো বেশি সুন্দর লাগে। জাঙ্কুক ভাইয়ার চয়েস আছে বলতে হবে। কি বলো ন্যান্সি আর জিমিন? আহ ভাবি, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। এসব তো আগে তোমাকে নাকফুলটা পরাই। তারপর তারা জিমিনকে সেই নাকফুলটা দেয় আর আয়ুকে পরিয়ে দিতে বলে। তারপর জিমিনকে আয়ুর কাছে রেখে ন্যান্সি আর তে ওই ঘর থেকে বেরিয়ে আসে। এসে যা দেখে তার চোখ কপালে উঠে যায়। জাঙ্কুক একা একটা জায়গাতে বসে আছে আর ওর চারপাশে সব সুন্দর সুন্দর মেয়েরা ঘোরাঘুরি করছে। কেউ কেউ এসে আবার জিজ্ঞেস করছে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুমি কি বিবাহিত? আসো না একটা সেলফি তুলি। তুমি কি করো? আচ্ছা, তুমি ছেলে হয়ে এত সুন্দর কিভাবে? ইত্যাদি আরো কত কি। এসব দেখে তের মাথা গরম হয়ে যায়। সে দ্রুত সেখান থেকে চলে যায়। আর তারপরে তে রেগে মেগে ওই মেয়েদের মাঝ থেকে জাঙ্কুকের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে। এসে দূরে এনে শুরু করে ঝগড়া। এই শয়তান, তুই বিয়ে বাড়ি এসে মেয়ে পটাইতে আসছিস? আহা, তুমি ভুল বুঝছো কলিজা। তোর কলিজা তুই তোর কাছে রাখ কুত্তা। তুই বল, কেন ওই মেয়েদের সাথে কথা বলবি? আচ্ছা সরি, আর বলবো না। আমার এবার একটু শান্ত হও। আমার পাগলিটাকে যে দেখতে ভালো লাগছে না এভাবে। তো আগে বলবা না? এই সব কিছু ঠিকঠাক আছে তো বলো না আমাকে ভালো লাগছে না।
এবার ভালো লাগছে, একটা কিসি দাও তো। না, পরে দেব। এখন প্ল্যান বানাতে হবে বাসর ঘরে লুকানোর। ওহ, তাই তো, সবাইকে ডাকি। তারপর তে সবাইকে ডাক দেয়, ন্যান্সি, সোহো আরো বাকি যারা ছিল সবাইকে ডেকে বাসর ঘরে লুকানোর প্ল্যান করে। সবাই তারা সবটা বুঝিয়ে দেয়। অন্যদিকে বিয়ের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে ভালোই ভালোই বিয়ে শেষ হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করে নিল সবাই। এবার বিদায়ের পালা। সবাই শুনেছি বিদায়ের সময় নাকি বউ কান্না করে, কিন্তু আই তো দেখছি দিব্যি হাসছে। এটা দেখে, কি রে আপু, তুই কান্না করবি না? ও মা, কান্না কেন করবো রে ভাই? না, মেয়েরা তো শ্বশুর বাড়ি যাওয়ার সময় কাঁদে। কাঁদে তো তারা যারা বরকে চেনে না, বরকে দেখে ভয় পায়। কিন্তু আমি তো তোর ভাইয়াকে চিনি, সে তো আমার অচেনা নয়, ও আমার চেনা। আর আমি তো ওকে দেখে ভয় পাই না, উল্টো ও আমাকে দেখে ভয় পায়। এদের কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দেয়। এভাবে আয়ুর বিদায় হয়ে যায় ভালোই ভালোই। বর আর বউয়ের সাথে একই গাড়িতে জাঙ্কু কাটতে ওঠে। প্রথমে হাসাহাসি করলেও গাড়িতে উঠে আয়ুর মনটা একটু খারাপ হয়। এটা দেখে জাঙ্কু কাটতে একটু মজা দেওয়ার জন্য গান ধরে। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, আজ পাইছি তোমায় এই নিশেতে আমি একলা। বলা মাত্রই বগম ওদের থামিয়ে দিয়ে বলে ওঠে, থাম থাম, এসব কি গান গাস তোরা? লজ্জা লাগছে না আমাদের সামনে এসব গান গাইতে? ও মা, আজ বাসর ঘরেই তো কি না কি করবা তার ঠিক নাই, আর আমরা গানের সুরে বললেই দোষ। আচ্ছা, তাহলে দুঃখের গান গাই। मैं ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला, पता चला कि गलत लेके मैं पता निकला, पता चला कि गलत लेके मैं पता निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला, जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी, दस्तके खुशियों ने दी थी मिट তে জাঙ্কুকের মুখ চেপে ধরে বলে ওঠে, এত দুঃখ সহ্য হচ্ছে না। তো তোমার ভাই তো রোমান্টিক গান গাইতে বারণ করলো, চলো অন্য একটা গান গাই। কি গান বলো শুনি? বুকে চিনচিন করছে হাই বগম ভাই আয়ুকে কাছে চাই, বুকে চিনচিন করছে হাই বগম ভাই আয়ুকে কাছে চাই, ওরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, আর আমরা কাবাবে হাঁটি, বগম ছুঁয়ে দিলে হাই আয়ুর কি যে হয়ে যায়, আয়ু ছুঁয়ে দিলে হাই বগমের কি যে হয়ে যায়। তারা এভাবে মজা করতে করতে আসে। এদিকে বাড়িতে রোজমেনি আর তের মা খুব চিন্তা করছে তাদের আসতে দেরি দেখে। তারা ওদের কাছে কল দিবে ঠিক সেই সময় বরযাত্রীদের একটা গাড়ি হর্ন বাজাতে বাজাতে বাড়ি ঢোকে। তারা দুই বোন যেন বরযাত্রীদের গাড়িটা দেখে হাঁপ ছেড়ে বাঁচেন। বরযাত্রীরা গাড়ি থেকে নেমে বলেন যে বরের গাড়ি সবার শেষে বের হয়েছে, তাই আসতে একটু দেরি হচ্ছে। তারপরে আত্মীয়রা সবাই গল্পগুজব করতে করতে 10 মিনিটের মাথায় বরের গাড়ি চলে আসে। তের আম্মু আর রোজ মিলে এসে আয়ুকে বরণ করে গাড়ি থেকে নামায়। তারপরে বউকে ভিতরে নিয়ে যাওয়া হয়। জনে জনে আশেপাশের বাসার সবাই বগমের বউ দেখতে আসে। এভাবে প্রায় রাত 11টা বেজে যায়। বগম নিজের ঘরে গিয়ে দেখে বাসর ঘর সাজানো হয়েছিল ঠিকই, কিন্তু এখন সেটা বাসর ঘর নেই। তাদের ভাই বোনেরা মিলে বাসর ঘরকে গোয়াল ঘর বানিয়ে ফেলেছে। এসব দেখে ছেলের কি রাগ বাবা। পরে সবাই মিলে তাদের জন্য স্পেশাল করে যেই বাসর ঘরটা সাজিয়েছিল সেখানে নিয়ে গেল। তার আগেই বাসর ঘরের সামনে বিশাল ভিড়। টাকা ছাড়ো, বাসর ঘরে দরজা খুলবে না, না হলে। 4-5 জন বরকে টাকা তোলার ধান্দায় আটকে রেখেছে। আর ওইদিকে বাসর ঘরে কে কোথায় লুকাবে সেই পজিশন মতন সবাই লুকিয়ে পড়েছে। পরে বগম প্রায় 15,000 টাকা দিয়ে অবশেষে বাসর ঘরে ঢুকলো। গিয়ে দেখে লম্বা এক হাত ঘোমটা টেনে বসে আছে আয়ু, কিন্তু এটা জানে না যে তার শয়তানের হাড্ডি ভাই বোনগুলা কোথায় কোথায় লুকিয়ে আছে। বগম আস্তে আস্তে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। হাতে একটা ডায়মন্ডের রিং নিয়ে এগোতে থাকে নববধূর দিকে। তার চোখ দুটো উপচে পড়ছে আয়ুর প্রতি ভালোবাসায়।
সে এসে খাটে বসলো। তারপর আস্তে আস্তে বউয়ের মুখ দেখার জন্য মুখ থেকে ঘোমটাটা টেনে খুললো। তারপরে দিল এক চিৎকার, না মা বলে চিৎকার দিল বেগম। সাথে সাথে রোজ এই ঘরে দৌড়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা? আরে রাগ করছিস কেন, বল তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বউ কোথায়? এই তো বউ বলে ছেলের পাশে তাকিয়ে দেখে বউ নাই, তার জায়গাতে ঢং করে সেজে বসে আছে জেনি। দেখে রোজ হাসতে শুরু করে, দেখলে তোমার বৌমা? দাঁড়া, আগে হেসে নেই। ছোট মানুষ, ওরা মজা করেছে, রাগ করিস না, তুই দাঁড়া, আমি আয়ুকে খুঁজে আনি। তাড়াতাড়ি যাও, সারা রাত এসব ফর্মালিটি মানতে মানতে ঘুমাবো কখন বলো তো? আচ্ছা আমি যাচ্ছি। তারপর রোজ গিয়ে তার বৌমা আয়ুকে খুঁজে ছেলের কাছে দিয়ে যায়। তারপরে শুরু হয় আসল মজা। জাঙ্কুকার তেয়ে গেছে জানালার পর্দার আড়ালে, ন্যান্সি গেছে খাটের নিচে, আর দুইজন ঢুকেছে আলমারির মধ্যে। আর তাদের এই ছোট ছোট মজাগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখতে ফুলদানির মাঝে লুকিয়ে রেখেছে ক্যামেরা। সবার পজিশন ঠিকঠাক। তো গাইস, গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লাভ ইউ গাইস, পার্পল লিও।